করেছিলাম সেটা পড়েছো? ম্যাম খাতায় তো সব নোট করতে পারিনি, যেগুলো লিখছিলাম ওগুলো দেখছিলাম। আমরা তো শুরু করছিলাম তাই না, যে ডায়োরেটিক্স শুরু করেছিলাম তাই না? জি ম্যাম। ডায়োরেটিক্স এর ফ্রুসেমাইড পড়ানো হয়েছে তাই না? জি ম্যাম, আজকে থায়াজাইড পড়ানোর কথা ছিল। থায়াজাইড পড়ানোর কথা। থায়াজাইডের ছবি সাইট সব মনে আছে? ডিজিটাল কনভলিউটেড বলে। ডায়োরেটিক্স দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ম্যাম দেখা যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? জি ম্যাম। ক্লাসিফিকেশন করে ফেলেছি, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিম্বোর্ড এই ছবিটা পড়েছি, পজিটিভ পটেনশিয়াল বলেছি, কোন কোন ইলেকট্রোলাইট লস হয়, মেটাবলিক অ্যালকালোসিস হয়, সব ক্লিয়ার এখন তোমাদের। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ লুপ ডায়োরেটিক্স, হাই সিডিং কেন বলা হয়, সবগুলো পরিষ্কার? জি ম্যাম। এখন আসো সোডিয়াম ক্লোরাইড সিম্বোর্ড ইনহিবিটর, এটার আরেকটা নাম হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স। থায়াজাইডটা যেহেতু সোডিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়ামের সাথে সরাসরি কিছু করে না। সোডিয়াম ক্লোরাইড সিম্বোর্ড যে ট্রান্সপোর্ট ছিল এরা আর্লি সেটআপ ডিসটালজি বলে কাজ করে এবং কত পার্সেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করছে, যে আলটিমেটলি এক্সপ্রেশন করে দেয় 5 to 15%। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট বা সিম্পল কাজটাকে থায়াজাইড ডায়োরেটিক্সটা কি করে দেখো, বাড়িয়ে দেয়। তাহলে কি দাঁড়ালো? থায়াজাইড কি করে? ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড কি করবে, বাড়াবে না কমাবে? এই যে ক্যালসিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে যে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হতো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্যারাথাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি, এই কাজটা বাড়িয়ে দেয় হচ্ছে থায়াজাইড। তাহলে এখন কি হবে? থায়াজাইড ইফেক্ট হিসেবে আমরা ক্যালসিয়াম ইন দ্য ব্লাড কি হবে, বাড়বে না কমবে? বেড়ে যাবে। তাহলে ক্যালসিয়াম লস কি হবে, বাড়বে না কমবে? ইউরিন কমবে। 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 ক্যালসিয়াম ইনডিউসড স্টোন ফর্মেশন বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে এখানে একটা কি আমরা পার্থক্য এই মুহূর্তে পেয়ে গেলাম ফ্রুসামাইডের সাথে থায়াজাইডের। আমরা কিন্তু তিনটা ডায়োরেটিক্স যখন পড়বো তখন তাদের পার্থক্য দাঁড় করাতে বলবো। তাহলে এই একটা পার্থক্য কি পেয়ে গেলাম, যে ফ্রুসামাইড ক্যালসিয়াম লেভেল কি করে, বাড়ায় না কমায়? ফ্রুসামাইড ব্লাডে বাড়ায় আর এক্সক্রিশন কমায়। ব্লাডে বাড়ায় আর ফ্রুসামাইড এটা উল্টা। উল্টাটা। ফ্রুসামাইড তো ওই যে পজিটিভ পটেনশিয়াল হয় না, ফলে প্যারাসেলুলার স্পেস দিয়ে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, ফলে লস হয়ে যায়। তাহলে ক্যালসিয়াম লস হওয়া মানে ইউরিন দিয়ে যায়, তার মানে ক্যালসিয়াম ইনডিউসড স্টোন বেশি করতে পারে, আর ক্যালসিমিয়া করবে। আর ইয়ে করবে কি, থায়াজাইড কি করবে, হাইপার ক্যালসিমিয়া করবে। ঠিক আছে? কেন করবে? এই যে এই ছোট্ট পয়েন্টটা লাস্টে যেটা দেওয়া, ক্যালসিয়াম এটিপিএস পাম্প, যেটা যার কাজ অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ইন দ্য ডিস্টাল টিবিউল and it is promoted by the vitamin D and parathyroid hormone. This function is stimulated or enhanced by the thiazide diuretics. ঠিক আছে? মেকানিজম, নরমাল ডায়োরেটিকের মেকানিজম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টকে যখন ইনহিবিশন করে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, তাহলে নাইট্রিউরেসিস হয়। তাহলে সেই সোডিয়ামটা ডিস্টালে গিয়ে অ্যাভেলেবেল হয়, যেটা অ্যালডোস্টেরনের ইনফ্লুয়েন্সে অল্প পরিমাণ রিঅ্যাবজর্পশন হয় ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম। সো আলটিমেটলি পটাশিয়াম এক্সপ্রেশনও কিন্তু এটা করে। তাহলে হাইপোক্যালিমিয়া করবে, হাইপোনাইট্রিমিয়া করবে, হাইপোক্লোরিমিয়া করবে। তারপরে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন একটু ইনহিবিট করতে পারে, আর ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন সে বাড়িয়ে দেয় আমরা বলেছি। সো আলটিমেটলি ইউরিনে তুমি পাবা সোডিয়াম
ওই যে ইনসেটের ছবি দিয়ে আমি আবার দেখাচ্ছি যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন যেটা প্রিভেন্ট করছে থায়াজাইড, সেটা ডিস্টালি গিয়ে অ্যাভেলেবল হচ্ছে কালেক্টিং ডাক্টে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালডোস্টেরন। দিস ইজ রিঅ্যাবসর্বড ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম অ্যালং উইথ হাইড্রোজেন। এই ঘটনাটা ইনসেটে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এই ছবিটা মনে থাকবে। জি ম্যাম। এখন আসো থায়াজাইডের আরো কিছু জরুরি ইনফরমেশন, বিসাইডস দ্য ডায়োরেটিক ইফেক্ট আরো কিছু জরুরি ইনফরমেশন যেটা তোমাকে আমরা বারবার জিজ্ঞেস করবো বা রিটেনে লিখতে দিব। সেটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট অফ থায়াজাইড ডায়োরেটিক্সটা কিভাবে হয়। তখন তুমি ডায়োরেটিক ইফেক্টটা তো আছে, সেটা তার প্রাইমারি অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট না। তার প্রাইমারি অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট হচ্ছে প্রথম প্যারাটা। সেখানে কি করে সে দেখো, ইট অ্যাক্টিভেটস এটিপি রেগুলেটেড পটাশিয়াম চ্যানেল ইন দ্য আর্টেরিওল অর স্মুথ মাসেল। আমাদের যে ভেসেল আছে আর্টেরিওল, তার স্মুথ মাসেলে একটা পটাশিয়াম চ্যানেল থাকবে যেটা এটিপি রেগুলেটেড। হ্যাঁ, এই এটিপি রেগুলেটেড পটাশিয়াম চ্যানেলটাকে সে কি করে অ্যাক্টিভেট করে দেয়, মানে ওপেন করে দেয়। ওপেন করলে কি হয়, পটাশিয়ামটা সেল থেকে বের হয়ে যায়। সেলের ভিতরে তখন কি হয়, নেগেটিভিটি হয়, যেটা হাইপার পোলারাইজেশন নাম নিচ্ছি আমরা। আর সেলের ভিতরে নেগেটিভ হওয়া মানে হচ্ছে আলটিমেটলি রিল্যাক্সেশন হবে। অপোজিট ক্যালসিয়াম এন্ট্রিটা হতে পারবে না, কারণ ডিপোলারাইজেশন হলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হতো, তখন ক্যালসিয়াম ঢুকতো। এখন হচ্ছে উল্টো ঘটনা, এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে সে ওপেন করে দিল, ফলে পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাবে, সেলের ভিতরে নেগেটিভিটি হবে। নেগেটিভিটি মানে হচ্ছে হাইপার পোলারাইজেশন, ফলে পটাশিয়াম চ্যানেল ক্যালসিয়াম চ্যানেল ওপেন করতে পারবে না, ক্যালসিয়াম ঢুকতে পারবে না। অ্যাক্টিভ মাসেল হবে আন্টিকন্ডাকশন হলো স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেলটা কি হলো, vasodilatation হলো, and this causes decreased peripheral resistance and ultimately blood pressure decreases. This is the main mechanism how thiazide diuretics lowers the blood pressure specially এই মেকানিজমটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস, তোমাদের এন্ডোক্রাইনোলজি কিন্তু পড়ানো হয়ে গেছিল, যদিও তোমরা খেয়ে বসে গুলে হজম করে কি কি সব করে বসে আসো, বাট আমরা কিন্তু এন্ডোক্রাইনোলজি পড়িয়েছিলাম, মনে পড়ে? থার্ড ইয়ারের শুরুতে চারতলায় ক্লাস নিয়েছিলাম, আলিয়া ম্যাডাম রিভিশনও দিয়েছিল। তোমরা কিছু মনে রাখছো কিনা জানি না, কিন্তু এন্ডোক্রাইনোলজি পড়ানোর সময় এই এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলকে আমরা পেয়েছিলাম, মনে আছে? কোথায় পেয়েছিলাম বলো, কোথায় পেয়েছিলাম? সেখানে আমরা কি করেছিলাম মনে আছে? কার মনে আছে বলো? আনমিউট করে সে অ্যান্সার করো। হ্যাঁ, আর কেউ নাই, তাই না? ইনসুলিন পড়াতে গিয়ে আমরা বলেছিলাম ইনসুলিনের দুইটা ঘটনা, একটা হচ্ছে ইনসুলিন কিভাবে রিলিজ হয় আর ইনসুলিন কিভাবে ব্লাড গ্লুকোজ কমায়, দুইটা ঘটনা বলেছিলাম। এবার মনে পড়েছে? সেলের ভিতরে জমা থাকে, তাই না? এখন সেল থেকে যে কোনো নিউরোট্রান্সমিটার যেরকম ভাবে রিলিজ হয়, ইনসুলিনও সেভাবে রিলিজ হয়। এখন এই রিলিজ হওয়ার জন্য তাকে সেলের ভিতরে কি করতে হবে, ডিপোলারাইজেশন হতে এবং সেইটা কি করতে হবে, সেটাকে বন্ধ করে দিতে হবে। সেখানে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে পটাশিয়াম সেলের ভিতরে ট্র্যাপ থাকবে, তাহলে সেলের ভিতরে পজিটিভিটি হবে, ডিপোলারাইজেশন হবে, তখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ক্যালসিয়াম ঢুকবে, ভেসিকল কন্টেনিং ইনসুলিন গুলোকে নিয়ে মেমব্রেনের সাথে ফিউশন করিয়ে এক্সোসাইটোসিসের মাধ্যমে রিলিজ করবে। এই ঘটনাটিকে আমরা ইনসুলিন রিলিজের সময় বলেছিলাম। কারো মনে নেই। ওইখানে তাহলে বিটা সেলে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হয়, আর এখানে কি হয়, থায়াজাইডে অ্যাক্টিভেট মানে ওপেন হয়। এই কথাটা বলার জন্য ওখানে ফিরে গেছিলাম। তাহলে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল দিয়ে তোমরা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছ, একটা জায়গায় খুলে আর একটা জায়গায় বন্ধ হয়ে। খুলে কোথায় আর বন্ধ হয়ে কোথায় মনে থাকবে? জি ম্যাম। তাহলে বিটা সেলে কি হয়, খুলে না বন্ধ হয়? বন্ধ হয়। আর থায়াজাইড ডায়োরেটিক্স গুলো স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেলে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলটাকে কি করে, ওপেন করে। করতে পারবে না, active massive coupling হবে না, রিল্যাক্সেশনের জন্য peripheral resistance fall করে blood pressure কমায়। This is the important mechanism how thiazide diuretics lowers the blood pressure.
ওকে, নেক্সট হচ্ছে তার ডায়োরেটিক ইফেক্ট। সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে, তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কমে যাবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমবে, আলটিমেটলি ব্লাড প্রেশার কমবে। ঠিক আছে, এছাড়া থার্ড একটা মেকানিজম আছে যে ক্রনিক্যালি যদি তুমি এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করছো, তাই না? তো পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স তুমি কমাচ্ছো বাই ডিক্রিজিং দ্য রেসপন্স, এই ইয়েটা হয় ওই ব্লাড ভেসেলের যে ইয়েটা নরএপিনেফ্রিনের ইনফ্লুয়েন্স অন দ্য স্মুথ মাসেল কি ভ্যাসোকনস্ট্রিকশন না, ভ্যাসোকনস্ট্রিকশন করার ক্ষমতাটা তারা একটু কমায় দেয়। কারণ সোডিয়াম লস হলে তখন ডায়ালিসিস যে ফলে সোডিয়াম লস হচ্ছে, ওর ফলে নরএপিনেফ্রিনের ভাস্কুলার স্মুথ মাসেলের কনস্ট্রিকশন করার ক্ষমতাটা কিছুটা কমিয়ে দেয়। প্রবাবল মেকানিজম জানা নেই, কিন্তু এইটা তার দেখা গেছে যে ক্রনিক্যালি যখন ইউজ করি সোডিয়াম লস করাচ্ছে, আর সোডিয়াম লস হলে নরএপিনেফ্রিনটা তখন আর ইয়ে করতে পারে না, স্মুথ মাসেলে কন্ট্রাকশন করতে পারে না। এভাবেও তারা ভাস্কুলার টোন কমিয়ে দিয়ে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে দিয়ে ব্লাড প্রেশার কমায়। মনে থাকবে থায়াজাইড ডায়োরেটিক্স কি করলো, প্রেশার কিভাবে কমালো? এই তিনটা মেকানিজম বলবা। এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করা মানে ওপেন করে দিবে, তাদের নিজস্ব ডায়োরেটিক ইফেক্ট, সোডিয়াম রিঅ্যাবজর্পশন, ওয়াটার রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করছে, আর ক্রনিক্যালি রিডাকশন ইন দ্য পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাই ডিক্রিজিং রেসপন্সিভনেস অফ দ্য ভাস্কুলার স্মুথ মাসেল টু দ্য নরএপিনেফ্রিন। এনএ মানে নরএপিনেফ্রিন। ঠিক আছে, এটা সোডিয়াম লস ক্রনিক্যালি করলে এই ঘটনাটা ঘটে। সো আলটিমেটলি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি কি দেখতে পাই? মডারেট ডায়াবেটিস, ব্লাড প্রেশার কমাচ্ছে, ক্যালসিয়াম লস কমাচ্ছে, এছাড়া প্যারাডক্সিক্যাল অ্যান্টি ডায়াবেটিস ইফেক্ট আছে। প্যারাডক্সিক্যাল ইফেক্ট, নরমালি ওর নাম কি ছিল? ডায়োরেটিক, তাই না? নরমালি ওর নাম কি? ডায়োরেটিক, কিন্তু ওর একটা প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে যা কাজ করার কথা তার উল্টা করছে, অ্যান্টি ডায়োরেটিক ইফেক্ট আছে। এটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, ঈদের পরে আমাকে এই হোমওয়ার্ক জমা দিবা যে কিভাবে অ্যান্টি ডায়োরেটিক ইফেক্টটা করে। ঠিক আছে, রাখো। হাইপারগ্লাইসেমিয়া করে, তাহলে আলটিমেটলি একটা কি ধরনের হাইপারটেনশন ইউজ করেছিলাম? সিভিয়ার হাইপারটেনশনে ইমার্জেন্সি রিডাকশনের জন্য আমরা ইউজ করেছিলাম। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ইউজ করবো কারণ ওই যে প্যারাডক্সিক্যাল অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট আছে সেজন্য। ক্যালসিয়াম নেফ্রোলিথিসিস থাকলে সেটা ট্রিটমেন্টে এটা ইউজ করতে পারছি, কারণ ক্যালসিয়াম ডিক্রিজ করছে এক্সক্রিশনটা। এগুলো সব আলটিমেটলি তার ইউজ। এটিপিএস পাম্প যে টার্গেটটা আছে তার জন্য কারাকারি করে শুরু করে। তো যখন পটাশিয়াম বেশি থাকে তখন সে গিয়ে কাজ করে, ডিগক্সিন কাজ করতে পারে না। আর যখন পটাশিয়াম কম হয় তখন ডিগক্সিন গিয়ে বেশি কাজ করতে পারে। কথাটা বুঝতে পারছি? আসো কেউ নাকি গরুর বাজারে চলে গেছো সবাই? ক্লাসে কি কেউ আসো? হ্যাঁ আসো, আমার তো মনে হচ্ছে তোমরা গরুর হাটে চলে গেছো। এত কিতনা সন্নাটা কিউ হ্যাঁ বলে না, ওরকম লাগতেছে। কিরে কোনো কথা নাই, বার্তা নাই সব। হ্যাঁ আছি ম্যাম সবাই। আছো যে বুঝবো কেমন করে, তোমাদের তো দেখতেও পাই না। তারপরে কি বলবো আর। আচ্ছা, তো এখন এই অংশটা যে বললাম যে কথাটা ডিগক্সিনের সাথে সম্পর্কটা কি, এটা হালকা বুঝতেছো? ডিগক্সিন এবং পটাশিয়াম আছে আয়নটা একটা টার্গেটের জন্য কম্পিট করে, সে টার্গেটটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প।
কোনো কারণে যদি পটাশিয়াম বেড়ে যায় সে গিয়ে ওই পাককে দখল করে, ডিগক্সিনকে তখন কাজ করতে দেয় না। আর কোনো কারণে যদি পটাশিয়াম কমে যায় তাহলে ডিগক্সিন গিয়ে টার্গেটে বাইন্ড করে এবং তার কাজ দেখাতে পারে। এবং ডিগক্সিন হচ্ছে একটা হার্ট ফেলিয়ার ড্রাগ যেটার থেরাপিউটিক ইন্ডেক্স অনেক ন্যারো, এবং একটা ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো হলে কি সেই ড্রাগটা সেফ হয় না বিপজ্জনক হয়? বিপজ্জনক ম্যাম। বিপজ্জনক হয়। বিপজ্জনক হয়। এখন তাহলে আমরা বললাম ডিগক্সিনের থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো। হ্যাঁ, তাহলে আমি যদি এই থায়াজাইড ডায়াবেটিক্স দিয়েছি তাহলে পটাশিয়াম লেভেল কি করলাম? থায়াজাইড দিয়ে বাড়ালাম না কমালাম ব্লাডে? কমালাম। কমালাম। তাহলে এখন ডিগক্সিন কি করতে পারবে? বেশি করে টার্গেটে বাইন্ড করতে পারবে এবং কাজ করতে পারবে। তাহলে ডিগক্সিন টক্সিসিটি হতে পারে যদি আমি থায়াজাইড ডায়াবেটিস দেই হাইপোক্যালিমিয়া করানোর মাধ্যমে, ডিগক্সিনের টক্সিসিটি হতে পারে? বুঝছো কথাটা? আচ্ছা, তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ইসিএফ ভলিউম কমে গেল, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালসিমিয়া, এগুলো আমরা সবই বুঝেছি। হাইপারইউরেসিমিয়া বুঝেছি, তবে সাথে কিছু সমস্যা আছে। এলডিএল লেভেল বাড়াতে পারে যার জন্য খারাপ, আর ইম্পর্টেন্সও করতে পারে। এখন আসো থার্ড যেটা লেস এফিকেসি ওয়ালা ড্রাগ, সেটা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্সটা। ডায়াবেটিক্স এরকম আছে, কেউ হচ্ছে সোডিয়াম চ্যানেলকে শুধু ইনহিবিট করে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে দিবে না অনলি, এবং আলটিমেটলি ফ্লুইড রিঅ্যাবজর্পশন বাধা দিবে, তারা হচ্ছে ট্রায়ানজারেন এবং অ্যামাইলোরাইড। আর কেউ কেউ আছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা মিনারেলোকর্টিকয়েডের ফাংশন যেটা আছে অ্যালডোস্টেরন, সেই অ্যালডোস্টেরনের ফাংশনটা কি ছিল? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, তাই না? ওই সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে বাধা দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কাজ করে। যে এরকম হচ্ছে স্পাইরোনোল্যাকটোন এবং বুঝাতে পারছি? একজন হচ্ছে অ্যালডোস্টেরন এর ফাংশন ইনহিবিশন করবে, তারা স্টেরয়েড ইন নেচার, কারণ অ্যালডোস্টেরন স্টেরয়েড, এটা একটা স্টেরয়েড ইন নেচার হতে হবে। তাহলে স্পাইরোনোল্যাকটোন এবং ইপ্লেরেনর সেরকম ড্রাগ যারা অ্যালডোস্টেরনের কাজকে বাধা দিয়ে কাজ করবে। আর চ্যানেলের ভিতর দিয়ে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতো সেটাকে ইনহিবিট করে কাজ করে, সেগুলো হচ্ছে ট্রায়ানজারেন এবং অ্যামাইলোরাইড। ঠিক আছে? এখন দেখো এই যে স্পাইরোনোল্যাকটোন, ইট ইজ আ সিনথেটিক স্টেরয়েড। তাহলে তোমাকে আমি পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স মাঝে জিজ্ঞেস করতে পারি যে হুইচ ওয়ান ইজ স্টেরয়েড ইন নেচার এন্ড হুইচ ওয়ান ইজ নট। তুমি তখন বলবা স্পাইরোনোল্যাকটোনটা হচ্ছে স্টেরয়েডাল ইন নেচার, ট্রায়ানজারেন বা অ্যামাইলোরাইডটা নন স্টেরয়েডাল ইন নেচার। ঠিক আছে? তাহলে স্টেরয়েড যেহেতু স্ট্রাকচারালি তার মিনারেলোকর্টিকয়েড অ্যালডোস্টেরনের সাথে সম্পর্ক আছে, আর অ্যালডোস্টেরনটা লেট ডিসটাল কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্টে কাজ করে, আলটিমেটলি তারা একটা জিনিস তৈরি করে, সেটা নাম হচ্ছে অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন। এই প্রোটিনটা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে এবং পটাশিয়াম এক্সক্রিশন করে। এবং এই স্পাইরোনোল্যাকটোন যেহেতু অ্যালডোস্টেরনের সাথে সম্পর্ক, সো ও কি করে? কম্পিট করে অ্যালডোস্টেরনের সাথে। এই অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিনটা হইতে দেয় না, আলটিমেটলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে দেয় না, পটাশিয়াম এক্সক্রিশন হতে দেয় না। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন না হলে সোডিয়াম লস হবে, ওর সাথে ফ্লুইড লস হবে। আর পটাশিয়াম এক্সক্রিশন হতে না দেওয়া মানে বডিতে পটাশিয়ামটা কি হবে? বেড়ে যাবে, বেড়ে যাবে। তাহলে ও করবে হাইপারক্যালেমিয়া। তাহলে এই আরেকটা পার্থক্য চলে আসলো, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর সাথে নাম থেকে বুঝবা পটাশিয়াম স্পেয়ার করছে, পটাশিয়ামকে এক্সপ্রেশন করতে দিচ্ছে না। আমাদের ফ্রুসেমাইড এবং থায়াজাইড দিয়ে এতদিন পর্যন্ত আমরা কি শিখেছি? এক্সপ্রেশন হয় যেটা সরি বাড়ায় তারা, তাই না? কারণ পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হতে দেয় না। কেন দেয় না? কারণ প্রথম কথা হচ্ছে ফ্রুসেমাইডটা সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ইম্পোর্টকে বাধা দিচ্ছিল, ওইখানে পটাশিয়াম রিঅ্যাবজর্পশন বাধা দিচ্ছে। আবার যেই সোডিয়াম রিঅ্যাবজর্পশন
ডাক্টে। এই ঘটনাটাকে বন্ধ করে দিলে সোডিয়াম অ্যাবজর্পশন না হয়ে আমার আলটিমেটলি ফ্লুইড লস হবে, কিন্তু পটাশিয়ামটা ধরে রাখতে পারবে। ফলে ফ্রুসেমাইড বা থায়াজাইড যে হাইপোক্যালেমিয়া করছিল সেটা কাউন্টার ব্যালেন্স করার জন্য আমি পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্সটা দিতে পারি। দুইটা ব্যাপার হবে, একটা হচ্ছে থায়াজাইড গুলো, ফ্রুসেমাইড বা থায়াজাইড ডায়াবেটিক্স গুলো, এরা যেই ডায়াবেটিক ইফেক্ট করে তার সাথে একটু পরিমাণ ডায়াবেটিক ইফেক্ট অ্যাড হবে, কারণ লেস দেন 5% ফিল্টার্ড সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করতে পারে। অল্প পরিমাণ ডায়াবেটিক ইফেক্ট অ্যাড হবে, এফিকেসি বৃদ্ধি পাবে, কিন্তু যেটা উপকার হবে সেটা হচ্ছে থায়াজাইড বা ফ্রুসেমাইড যে পটাশিয়াম লস করছিল সেটা কাউন্টার ব্যালেন্স হয়ে এখন পটাশিয়াম ধরে রাখবে, ফলে পটাশিয়াম ব্যালেন্সটা ঠিক থাকবে। ঠিক আছে? আর স্পাইরোলেকটনটা সেইভাবে কাজ করছে অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিনটা হইতে না দিয়ে, and it is a prodrug, it is metabolized to active form, can be known half life 9 hours. and তুমি এই যে বলছিলাম কম্পিটিশন দিচ্ছে অ্যালডোস্টেরনের সাথে, তুমি যদি কোনোভাবে অ্যালডোস্টেরন বাড়ায় দাও তাহলে কিন্তু আবার স্পাইরোলেকটনের কাজটা নষ্ট হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে স্পাইরোলেকটন ক্যানট অ্যাক্ট ইন অ্যাবসেন্স অফ অ্যালডোস্টেরন, এই তথ্যটা খেয়াল রাখবা, কারণ কম্পিটিটর না থাকলে সে কোনো মজা পায় না। ঠিক আছে? খেলে মজা পায় না। ঠিক আছে? স্পাইরোলেকটনটা এই কয়েকটা তথ্য মাথায় নিতে পারছো? এই যে ছবিটা দেখো, নরমালি অ্যালডোস্টেরনটা কি করে, অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিন তৈরি করে যার কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা। সেই সোডিয়ামের সাথে পানীয় রিঅ্যাবজর্পশন হতো, সেই সোডিয়ামটা আবার ওই এটিপিএস যেটা আছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর মাধ্যমে পটাশিয়াম এক্সক্রিশন করে দিত। এখন এই ঘটনাটা হবে না, তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশনও আলটিমেটলি হবে না। ঠিক আছে? তাহলে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যারা স্পাইরোলেকটন বা ইপ্রেডারন, ওরা ইউজ হয় মূলত কম্বিনেশন থেরাপিতে লুপ ডায়াবেটিক্স বা থায়াজাইড ডায়াবেটিক্স এর সাথে টু এনহ্যান্স নাইট্রিওসিস, হ্যাঁ, এবং প্রিভেন্ট হাইপোক্যালেমিয়া, এই দুটো। আর অ্যালডোস্টেরনকে বন্ধ করার জন্য কি সুবিধা পাই আমরা, কোথায় ইউজ করতে পারি? প্রাইমারি অথবা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হলে অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করছে। সিরোসিস অফ লিভার হলে ইরিবাতে বা ট্রিটমেন্ট অফ হাইপারটেনশনে অল্প পরিমাণে, অথবা হার্ট ফেলিউরে ফ্লুইড ভলিউম কিছুটা কমিয়ে দিয়ে হেল্প করছে, কারণ অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিটেনশন, ফলে ফ্লুইড রিটেনশন। এই দুগুলো তখন হার্ট ফেলিউরে ক্ষতি করে, হাইপারটেনশনে ক্ষতি করে, এডিমাতে ক্ষতি করে। আর হাইপার অ্যালডোস্টেরনিজম হলে তো, ঠিক আছে? তাহলে ইট ইজ এ মডেস্ট ডায়াবেটিক adjunct therapy with other diuretics to potentiate their diuretic effect to counteract the potassium loss due to thiazide and loop diuretics, primary hyperaldosteronism অথবা secondary hyperaldosteronism, কারণ তুমি জানো এই ড্রাগটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। এছাড়া ইপ্লেরেনন নামে যে ড্রাগটা, সেটা রিসেন্টলি হাইপারটেনশনের ট্রিটমেন্টে থায়াজাইডের মতো কাজ করে জানা গেছে। আর হার্ট ফেলিউরে যেহেতু ইডিমা ভলিউম কমায় দেয়, সেভাবে হেল্প করে। আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, স্পাইরোলেকটন বললাম স্টেরয়েড ইন নেচার, তাহলে স্টেরয়েডের যে অ্যাডভার্স ইফেক্ট এগুলো এখানে থাকবে। এখন দেখো, সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করছে, ফলে পটাশিয়াম এক্সক্রিশন হচ্ছে না, তাই না? বলছিলাম এটা না অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টটা, পটাশিয়াম এক্সক্রিশন না হলে বডিতে কি হাইড্রোজেনের এক্সক্রিশন হবে? আমরা বলছিলাম পটাশিয়ামের সাথে সঙ্গীর মতো হাইড্রোজেন যায়। এখন তুমি পটাশিয়ামকে যাইতে দিচ্ছ না, তাহলে হাইড্রোজেনও লস হবে না, তাহলে হাইড্রোজেন থেকে যাবে, তাহলে অ্যাসিডোসিস হবে। তাহলে এই যে আরেকটা পার্থক্য কিন্তু আমরা পাইলাম, হাইপারক্যালেমিয়া যেমন করে মেটাবলিক অ্যাসিডোসিস করে, এটা পার্থক্য পাইলাম। স্টেরয়েড গুলো অ্যাসিডিটি করতে পারে, পেপটিক আলসার হয়, গ্যাস্ট্রাইটিস হয়। তারপরে এছাড়া ডিপেন্ডিং অফ ভয়েস, হার্সিটিজম, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, গাইনোকোমেশিয়া, সব স্টেরয়েডের জন্য এই ঝামেলাগুলো হবে। ঠিক আছে? আবার নন স্টেরয়েড যেগুলো আছে সেগুলা আমরা কিন্তু পাবো না, এরকম যেমন অ্যামাইলোরাইড, ট্রাইমটেরেন, এরা হচ্ছে নন স্টেরয়েডাল অর্গানিক বেস, দে আর most important action is to decrease potassium excretion, এবং সোডিয়াম, their action is independent of aldosterone, aldosteroneর সাথে কোনো সম্পর্ক নাই। স্পাইরোলেকটনের সাথে ওতপ্রোতভাবে অ্যালডোস্টেরন জড়িত ছিল, অ্যালডোস্টেরন উপস্থিত না থাকলে কাজ করতে পারতেছিল না, যখন অ্যালডোস্টেরন উপস্থিত ছিল তখন সে তার সাথে কম্পিটিশন দিয়ে অ্যালডোস্টেরনের কাজটাকে বাধা দিচ্ছিল। কিন্তু এই সোডিয়াম চ্যানেল ইনহিবিটরস গুলো যারা, ডাইরেক্টলি লুমেনের মেমব্রেনে যে সোডিয়াম চ্যানেল আছে ওইটা দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করছিল। আলটিমেটলি এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল যেটা আছে সিলেক্টিভ, সেটাকে বন্ধ করে দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করছিল। ঠিক আছে? এই ট্রাইমটেরেন, স্পাইরোলেকটন যে আছে, আলটিমেটলি এরা রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনের সাথে কিছু সম্পর্ক আছে। এখানে প্রোস্টাগ্ল্যান্ডিনের সাথে সম্পর্কটা থাকার জন্য
ট্রায়ামটিন অলসো ইনহিবিটেড বাই NSAID। NSAID এর কাজ কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন করা, তাহলে আলটিমেটলি স্পাইরোনোলেকটন ট্রায়ামটিনের কাজও কিন্তু হ্যাম্পার হবে। এটা একটা ড্রাগ ইন্টারাকশনটা, আরো NSAID পড়ার সময় তোমরা ড্রাগ ইন্টারাকশনটা আরো ভালো বুঝতে পারবা। এখন তাহলে দেখো এই যে সোডিয়াম চ্যানেলটা দেখো একদম ডাইরেক্ট সেলের ভিতর দিয়ে এপিথেলিয়াল চ্যানেল ভিতর দিয়ে রিঅ্যাবজর্পশন হচ্ছিল, তারপর ওইটা ডিস্টালে গিয়ে যে ব্লাডে অ্যাবজর্পশনের সময় পটাশিয়ামের এক্সচেঞ্জে রিঅ্যাবজর্পশন হচ্ছিল, সেটা পটাশিয়াম আমরা আলাদা পটাশিয়ামের সাথে বের হয়ে যাওয়ার চ্যানেল আছে। হ্যাঁ, এই ঘটনাটা তাহলে এখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন তুমি যদি বন্ধ করো তাহলে পটাশিয়াম যে সেলের ভিতর থেকে বের হয়ে আসতে পারবে না, আলটিমেটলি ব্লাডে পটাশিয়াম লেভেলটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স সম্পর্কে মোটামুটি হালকা পাতলা ধারণা কি হয়েছে? বেশি কঠিন হওয়ার কথা না, ছোট ছোট জিনিস এখানে। লাস্ট তোমাদের যেটা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, তোমরা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর বলার জন্য আমি বলবো এই ছবিটা দেখো, খেয়াল করো। নরমালি তো বাইকার্বনেট যেটা সেটা কিন্তু ইউরিনে ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন হওয়ার পরে সেই বাইকার্বনেটটা সরাসরি কিন্তু রিঅ্যাবজর্পশন হতে পারে না। ছবিটা খেয়াল করে ভালো করে আমি দেখাই দিচ্ছি। এখানে সেলের ভিতরে পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। হ্যাঁ, সেলের ভিতরে সেলের ভিতরে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। হ্যাঁ, এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা এই যে কার্বনিক অ্যাসিড তৈরি করলো H2CO3, সেটা আবার এই এনজাইমের ইনফ্লুয়েন্সে ভেঙে যায় হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন হিসেবে। এই বাইকার্বনেট আয়ন যেটা সেলের ভিতরে তৈরি হলো সেটাই কিন্তু রিঅ্যাবজর্পশন হয়, বুঝছো? আর ওই যে হাইড্রোজেন আয়ন যেটা সেটা সেলের বাইরে বের হয়ে আসে লুমেনে যে ফিল্ট্রেট বাইকার্বনেট ছিল তার সাথে কম্বিনেশন হয়ে আবার কার্বনিক অ্যাসিড তৈরি হয়, যেটা ভেঙে তৈরি হয় পানি এবং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, পানিটা বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতরে গিয়ে সেলের ভিতরে পানির সাথে আবার রিঅ্যাকশন করে। এই চক্রটা কি বোঝা গেছে? তোমাদের তো এই চক্রটা জানা আমার মনে হয়, এই চক্রটা তোমাদের কিন্তু জানা। হ্যাঁ, তো এই যে ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন হয় কিন্তু বেজে ক্লোরাইড নেগেটিভ আয়ন রিঅ্যাকশন, ওটার দিকে আমি আর যাচ্ছি না। আমি যাচ্ছি ওই যে একটা যেহেতু বাইকার্বনেট, না এটার দিকে আমি যাচ্ছি না, আমি বাইকার্বনেটের দিকে ফোকাস করতে যাচ্ছি, তোমাদেরকে খেয়াল করো। হ্যাঁ, তো এখন ওই যে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটার রোলটা দেখছো, কার্বনিক অ্যাসিড তৈরিতে এবং ভাঙাতে দুই ক্ষেত্রেই এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা যে ভূমিকা রাখলো এবং আলটিমেটলি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনে সে ভূমিকা রাখলো। এখন বাইকার্বনেটের সাথে কি ঘটনা আমি সোডিয়ামের সাথে মিলাবো, ওই যে হাইড্রোজেন আয়ন সেলের ভিতরে থেকে বের হয়ে আসতেছিল সেইখানে তখন ফিল্টার্ড সোডিয়াম কিছুটা রিঅ্যাবজর্পশন হচ্ছিল। ঠিক আছে, নরমাল ঘটনা বলতেছি। হ্যাঁ, এখন লাল কালি দেওয়া ঘটনাটা দেখো, কার্বনিক অ্যানহাইড্রেস যখন তুমি ইনহিবিট করে দিবা, যখন ড্রাগটা দিবা তখন কি হচ্ছে, এই যে তৈরি হওয়া ভাঙা সেলের ভিতরে হ্যান ত্যান আলটিমেটলি ইনডাইরেক্টলি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন এটা হবে না। আর ওই যে হাইড্রোজেন আয়ন বের হয়ে আসছিল যার এক্সচেঞ্জে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ছিল সেটাও হবে না। এখন আলটিমেটলি সোডিয়াম লস হবে, বাইকার্বনেট লস হবে। সো ইউরিনটা কেমন হবে, অ্যাসিডিক হবে না অ্যালকালাইন হবে? অ্যালকালাইন, কারণ বাইকার্বনেট লস হচ্ছে। আর ওই যে সোডিয়াম লস করার মাধ্যমে সে কিছুটা ফ্লুইড লস করে, এইভাবে সে তার ডায়োডিক ইফেক্টটা দেখায়। আর মেটাবলিক অ্যালকালাইসিস হবে না অ্যাসিডোসিস হবে বডিতে, ব্লাডে অ্যাসিডোসিস বাইকার্বনেট লস করাচ্ছে, তাহলে অ্যাসিডোসিস হবে। ঠিক আছে, তাহলে এই ছোট্ট মেকানিজমটা যেটা ছবি এঁকে খেয়াল রাখবা যে কিভাবে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরটা ফ্লুইড লস করাচ্ছে এবং আলটিমেটলি বডিতে কি কি ইলেক্ট্রোলাইট ঝামেলা করতেছে। ঠিক আছে, সোডিয়াম লস হবে, বাইকার্বনেট লস হবে, আলটিমেটলি মেটাবলিক অ্যাসিডোসিস এবং ডায়োডিক ইফেক্টটা দেখাবে। হ্যাঁ, এখন তাহলে দেখো যে ঘটনাটা এই জিনিসগুলোই লিখছি এখানে, যে ছবিটা দেখালাম সেই কথাগুলো এখানে লেখা। ঠিক আছে, আচ্ছা তোমরা কি জানো পিডিএফ কনভার্ট করতে হয় কিভাবে? আমি না পারতেছি না, তোমাদের কোনো আইডিয়া আমাকে শেয়ার করতে পারো? এই পাওয়ার পয়েন্টটা কিভাবে পিডিএফ এ করতে হয়, কনভার্ট করতে হয়? এনি আইডিয়া, এনি হেল্প? ম্যাম সেভ করার সময় সেভ এস পিডিএফ দিলেই তো হয়ে যায়। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো তো না আমার? यस ম্যাম। দেখতেছো, দেখো খেয়াল করো, এই যে সেভ এস এটা দেখছো আসছে যে? হ্যাঁ সেভ এস নিচে এটা। দেখো, হ্যাঁ দেখো তো আমার এখানে তো পিডিএফ দেখাচ্ছে না বাবা, কই দেখো তো। ও দেখো, यस ম্যাম এখানে দেখাচ্ছে। আচ্ছা
প্রিন্ট থেকে চার দিলাম নাম্বারটা কোথায় দিব? চার নাম্বারটা ম্যাম, চার নাম্বারটা সেভ এসে 4 নাম্বারটা। এটা হ্যাঁ 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 ক্লিক হ্যাঁ করবো? ইয়েস ম্যাম। করলাম। তোমরা দেখো, তোমরা আমাকে বলে দাও। ওই কি বলবো? রিটায়ার করে ফেলছে বলতেছে। কিছু আসছে আমার মতো অবস্থা, রিটায়ার করার মতো অবস্থা হয়ে গেছে। কি করব? ম্যাম, ওভাবে হবে আর প্রিন্ট দিয়েও হবে। প্রিন্ট দিয়ে আপনি তোমরা থাকো, লাইনে থাকো, আমার দেখো, তোমরাই আমাকে হেল্প দেখো। প্রিন্টেও আমি গিয়ে দেখছি যে এইটা কোথায় যাবে এখন, বলো। প্রিন্ট ক্লিক করেন, প্রিন্ট উপরে ক্লিক করবো, করলাম। উপরে 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 এটা না? হ্যাঁ, এখন এখন এটা ড্রপ ডাউন করে কনভার্টটা ট্রাই করে দেখেন কনভার্ট কোথায় বাবা? ম্যাম। ওই যে উপরেই 3 নম্বরে ছিল ম্যাম। আবার দেখো প্রিন্টে। ম্যাম উপরে কনভার্ট আছে 3 নম্বরে। প্রিন্ট না, কনভার্ট ম্যাম। প্রিন্টে যাব না। না ম্যাম, কনভার্ট উপরে 3 নম্বরে আসছে দেখেন প্রিন্ট আবার কই? ম্যাম। ওখানে ক্লিক করেন আবার। কোথায় ক্লিক করব? উইন্ডোজ এর হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ, কনভার্ট হ্যাঁ। ক্লিক করলাম। এই দেখো, এই লেখাটা আসছে, দেখো। প্রিন্ট দেওয়া আসে না বাপ। দেখো দেখাচ্ছি, এই যে দিলাম, এই যে এই দিলাম, তারপর ড্রপ ডাউনে পিডিএফ দিলাম। ওয়ান্ডার তো এগুলো তো সে কোন প্রিন্টার সেটা এটা উইন্ডোজ 7 এখানে নাই বোধহয়। নাই, উইন্ডোজ আপডেট করতে হবে না? আচ্ছা ওয়েট ম্যাম, আছে অবশ্যই পসিবল হবে। থাকবে নিশ্চয়ই। তারপর তোমরা বায়োগ্রাফিটা দিও বাবু, আচ্ছা ম্যাম, তোমাদের পিডিএফ কমপ্লিট এখনই ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস সম্পর্কে, মেকানিজম সম্পর্কে তোমাদের একটু পরিষ্কার ধারণা হয়েছে বাবা? জি ম্যাম। হয়েছে? আচ্ছা, এই যে ছোট্ট ছবিটা, ওই ছবিটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে সে আলটিমেটলি মূলত কিন্তু অতটা সোডিয়াম ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে পারে না, যার জন্য তাকে আমি পটেন্ট ডায়োটিক বলছি না, তবে কিছুটা করে দিয়ে যেহেতু সেইভাবে সে অ্যান্টি ডায়োটিক ইফেক্টটা তার দেখায়। হ্যাঁ, এবং আলটিমেটলি এই যে দেখো এই ছবিটা, একদম এই ছবিটা মনে রাখবা। মানে কি বলবো, এই যে ফিল্টার্ড বাইকার্বনেট হাইড্রোজেনের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড হয়, সেটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড হয়। কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে যায়, আর সে সময় ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন হয়। ক্লোরাইড শিফট মেকানিজম তোমাদের পড়াছিল ফিজিওলজিতে, মনে আছে? ক্লোরাইড শিফট মেকানিজম একটু মনে পড়ে কি? হ্যাঁ, ওইটার সাথে কিন্তু এখানে সম্পর্কটা। সেই কার্বনিক অ্যাসিড আবার তৈরি হলো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস, সেটা ভেঙে হাইড্রোজেন এবং বাইকার্বনেট। দিস বাইকার্বনেট, নট ডাইরেক্ট দিস বাইকার্বনেট, ইন দিস ওয়ে ইনডাইরেক্টলি, হ্যাঁ, বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হয় ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, আর ওই পটাশিয়াম এক্সচেঞ্জ সোডিয়ামও ঢুকে, কারণ একটা পটাশিয়াম পজিটিভ ঢুকবে, একটা নেগেটিভ ঢুকবে। এই সোডিয়ামটা আবার ঢুকছিল কিভাবে? এই হাইড্রোজেন বেরিয়ে আসছিল সেই সোডিয়ামের এক্সচেঞ্জে। এই कंप्यूटर पे देखने को मिल रही है। ये ऑप्शंस हो सकता है। হিন্দিতে কার সাথে কথা বলো? তোমরা দেখতেছো, সার্চ করতেছো সেজন্য? আচ্ছা, এখন দেখো এই ঘটনার সাথে কিছু রেগুলেটর আছে, সেগুলোর দরকার নেই এত। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট তাহলে কি পাচ্ছি? কিডনিতে সে ডায়ালিসিস করছে, যেটাতে পটাশিয়াম, সোডিয়াম, বাইকার্বনেট তিনটাই লস হয়। চোখের উপর তার ইফেক্টটা ইম্পর্টেন্ট। কার্বনিক অ্যানহাইড্রেসটা কিন্তু অনেকগুলো স্ট্রাকচারে আছে, অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে চোখেও আছে। অ্যাকোয়াস হিউমার প্রোডাকশনে তার ইম্পর্টেন্ট রোল আছে। এই ভিট্রিয়াস অকুলার স্ট্রাকচারের ভিতরে এই কার্বনিক অ্যানহাইড্রেস থাকে, যেটার কাজ হচ্ছে অ্যাকোয়াস হিউমার ফর্মেশন করা। তাহলে তুমি এখন অ্যাসিটাজোলামাইড দিলে কি হবে? কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিশন হবে, অ্যাকোয়াস হিউমার ফর্মেশন হবে না। সো আলটিমেটলি কিন্তু তোমার ইন্ট্রাঅকুলার প্রেসার কমে যাবে, যেটা আমরা কিন্তু গ্লুকোমা পড়ানোর সময় ম্যাডাম নিশ্চয়ই বলেছেন যে অ্যাসিটাজোলামাইড নামের ড্রাগটা আমরা গ্লুকোমাতে ইউজ করতে পারি, বলেছেন না? জি ম্যাম, বলেছেন। এই কার্বনিক অ্যানহাইড্রেসটা ওখানে অ্যাকোয়াস হিউমার ফর্মেশনে ভূমিকা রাখে, আর এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। সো আলটিমেটলি অ্যাকোয়াস হিউমার তৈরি হবে না, গ্লুকোমাতে ইমপ্রুভ করবে। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন ইউজ। হ্যাঁ, ডায়োটিক ইউজটা তার মূলত না। এছাড়া আরেক ইউজ
যেটা অ্যাকিউট মাউন্টিং সিকনেস। অনেক সময় দেখবা পাহাড়ে ওঠার সময় তাড়াহুড়া করে যদি পাহাড়ে উঠে কেউ, তখন তার ঝামেলা হয়ে যায়। এই অ্যাসিটাজোলামাইড এটা ইউজ করা হয় ফর প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ অ্যাকিউট মাউন্টেন সিকনেস। এই র্যাপিডলি যদি তুমি 8000 ফিটের উপরে উঠে যাও, এই লেভেলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কিন্তু less than partial pressure at the sea level. So there occurs marked reduction in arterial oxygen saturation form. Ultimately hypoxia হওয়ার সম্ভাবনা আছে। এই হাইপোক্সিয়া হয়েছে বুঝবে কিভাবে পেশেন্ট? মেমোরিটা মনে থাকবে না, ইম্পেয়ারমেন্ট হবে, ক্যালকুলেশন করতে পারবে না, যোগ বিয়োগ অঙ্ক ওই সময় যদি তার মাথায় কিছু আসে সেগুলো সে করতে পারবে না। এবং আরো অ্যাডভান্স যখন হতে থাকবে এই ম্যানিফেস্টেশনটা, তখন দেখা যাবে যে মাথা ব্যথা করবে, ইনসমনিয়া, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া, এগুলো সিরিয়াস যদি আরো হয়ে যায়, চিকিৎসা না করতে থাকো, তখন তার সেরিব্রাল ইডিমা, নন কার্ডিওনিক পালমোনারি ইডিমা, পালমোনারি আর্টারি হাইপারটেনশন, হ্যান তেন অনেক কিছু, রেটিনাল হিমারেজ হতে পারে, যেহেতু হতে পারে সাম কেসে। এই ক্ষেত্রে অ্যাকিউট মাউন্টেন সিকনেস এর ক্ষেত্রে প্রপার ওয়ে হচ্ছে স্লো অ্যাসেন্ট এবং স্লো ডিসেন্ট, আস্তে আস্তে উঠতে হয়, কারণ ওই যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের যে হ্যাপফেটটা, ওটা যেন অ্যালাউ করতে না দেওয়া যায় সেই জন্য। আর যদি স্লো অ্যাসেন্ট সম্ভব না হয়, সেই ক্ষেত্রে অ্যাসিটাজোলামাইড 250 মিলিগ্রাম এইটারলি দিতে পারা যায়। এবং এটার প্রবাবল রোল হচ্ছে গিয়া প্রোডিউসিং মেটাবলিক অ্যাসিডোসিস করে আমরা বলছি, কারণ বাইকার্বনেট লস করে। এই অ্যাসিডোসিস কিন্তু একটা রেসপিরেটরি ড্রাইভ হিসেবে কাজ করে। তোমরা কিন্তু পড়ছো যে রেসপিরেটরি স্টিমুলেন্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড কিন্তু অনেক ভূমিকা পালন করে, তাই না? এবং এই যে অ্যাসিডোটিক এই ফেজটা আলটিমেটলি হাইপোক্সিয়া ড্রাইভ থেকে রিকভার করতে হেল্প করবে। এইভাবে তারা মাউন্টেন সিকনেস ইউজ করে। তাহলে আমরা কোথায় দেখবো অ্যাসিটাজোলামাইড ইউজ? গ্লুকোমাতে। এছাড়া ইউরিনকে সে অ্যালকালাইন করে, তাহলে অ্যাসিডিক ড্রাগের এক্সক্রিশন বেড়ে যাবে, যেমন স্যালিসাইলেট, বারবিচুরেট, এগুলো ইউরেট, সিস্টিন, এগুলো এক্সক্রিশন বাড়াবে। এপিলেপসিতে কিছুটা হেল্প করে, দেখা যায় সিজার লেভেল, থ্রেশহোল্ড লেভেল বাড়ায় দেয়। কন্ট্রাকশন মানে অ্যাকিউট মাউন্টেন সিকনেস এই মাত্র করলাম। আর প্যারালাইসিসে কিছু ভূমিকা পালন করতে পারে। অ্যাডভার্স ইফেক্ট তাহলে কি হবে? অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, ড্রপসিনিয়াস, হ্যান্ড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন কারো কারো হতে পারে, পোলমারি ডিপ্রেশন কারো কারো রেয়ার কন্ডিশনে, আর লিভার ডিজিজ থাকলে কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাসিডোসিস মোর লাইকলি অকার্স ইন পেশেন্টস উইথ সিওপিডি, যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে। ঠিক আছে? আর ছোটখাটো যে একটা ডায়াবেটিস, যেটা অসমোটিক ডায়াবেটিস, এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, যেটাকে ইন্ট্রাভেনাস দিয়ে দিতে হয়। আলটিমেটলি কিডনিতে গিয়ে ফিল্ট্রেশন হয়ে সে লুমেনে অসমোটিক পাওয়ার জন্য সোডিয়াম মানে ওয়াটার রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল ডিসেন্ডিং লিম্ব, ডিস্টাল টিবিউল, এগুলোতে। অসমোটিক ডায়াবেটিসগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে। এরা কিন্তু ফার্মাকোলজিক্যালি একদম ইনার্ট, কোনো অ্যাক্টিভিটি নাই, শুধুমাত্র পানি ধরে রাখার ক্ষমতাটাই তাদের আসল। দে আর নট মেটাবলাইজড, দে আর freely filtered in the glomerulus, they are not significantly reabsorbed। হ্যাঁ, ফলে কি হয়? ইম্পারমিবল, এই জন্য ওরা ধরে রাখে টিবিউলে ফ্লুইড এবং আলটিমেটলি ফ্লুইড লস করায়। এরা হচ্ছে ম্যানিটল, আইসোসরবিক, ইউরিয়া, সুক্রোজ। তার মধ্যে ম্যানিটলটা সুগার পলিহাইড্রক্সি অ্যালিফ্যাটিক অ্যালকোহল। ইট ইজ মোস্ট পটেন্ট অসমোটিক ডায়াবেটিস হিসেবে আমরা চিনবো ম্যানিটলকে। ফ্রিলি ফিল্টার্ড হয়, রিঅ্যাবজর্পশন হয় না, সোডিয়াম লস less than 5%, যার জন্য ওদেরকে আমরা রেখেছি লো এফিকাসি ডায়াবেটিক হিসেবে। ম্যানিটলটা সোডিয়াম কথা তো একই, যে সে নিজে ধরে রাখে, আলটিমেটলি ফ্লুইড লসটা হয়ে যায়। আর ইউজ হয় মূলত সিভিয়ার অলিগিউরিয়া যদি হয়, তখন ইউরিন ভলিউম বাড়ানোর জন্য এদেরকে ইউজ করা যায়। এছাড়া ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে সেটা কমানোর জন্য ফ্লুইড কমাই দিয়ে হেল্প করে তারা। ঠিক আছে? নাকি আমার পাশের ইয়েগুলো দেখতে পাচ্ছ, এই যে ফেসবুকে আসতেছে, এইগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, না ম্যাম, স্লাইড দেখতেছো? লাইভ দেখতেছি শুধু। আচ্ছা, না এইমাত্র দেখলাম এসএসসি নভেম্বরে, এইচএসসি ডিসেম্বরে, এরকম একটা নোটিফিকেশন আসলো সেই জন্য। আর এসএসসি রে ঝুলে গেছে না রে পরীক্ষার্থীরা। অ্যাডভার্স ইফেক্ট তাহলে কি হবে? অসমোটিক ডায়াবেটিস দিলে ফ্লুইড ভলিউম কিন্তু ওরা এক্সট্রা সেরিব্রাল ফ্লুইড ভলিউম কিন্তু এরা এক্সপানশন করে, ফলে হিমোডাইলিউশন হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। তারপর হচ্ছে তাহলে আলটিমেটলি ফ্লুইড কিন্তু ওরা ধরে রাখে, কারণ আমরা বললাম না ওই আইভি দিবাতে ও নিজে কিন্তু ফ্লুইড ধরে রাখবে। তাহলে এক্সট্রা ফ্লুইড ভলিউম, ইসিএফ ভলিউম যে বাড়লো, ইসিএফ বাড়লে ইডিমাতে ক্ষতি হবে না। তাহলে ইডিমা থাকলে, কার্ডিয়াক হার্ট ফেলিউর থাকলে, পালমোনারি ইডিমা থাকলে এদের ক্ষেত্রে আমরা কিন্তু দিব না। ঠিক আছে? এছাড়া হেডেক করতে পারে, সিএলএস, ডিপ্রেশন, ছোটখাটো টুকটাক।
আইসোসরবিটটা আবার ম্যানিটলের মতো হলেও ম্যানিটলের মতো ইফেক্টিভ না, এদেরকে আবার ওরালি দেওয়া যায়। ম্যানিটল যেমন ইন্ট্রাভেনাস দিতে হবে, আইসোসরবিটকে ওরালি দেওয়া যায়। এবং সিরোসিসের জন্য যে এডিমা হয় সেই ক্ষেত্রে দেওয়া যায় এটা। আর থায়াজাইডের সাথে দেওয়া যায় সিনারজিস্টিক ইফেক্ট পাওয়া যাবে কিছুটা, মানে থায়াজাইডের ডায়োটিক ইফেক্টের সাথে এটা ডায়োটিক ইফেক্ট কিছুটা অ্যাড হবে। ইউরিয়া যেটা এটা ইউজ এখন কমে গেছে, কারণ টেস্টটা ভালো না, এটা টেস্টটা মোটেও ভালো না, সেই জন্য। ঠিক আছে, এটা ইউজ করা হয় না। সুক্রোজ এটাও ইউজ করা হয় না, এটা রেনাল এপিথেলিয়াল ড্যামেজ করে, সেই জন্য। এই ছিল তোমার ডায়োটিক্স এর একেবারে জিস্ট আইডিয়া। এরপরে ইন্টারঅ্যাকশন ইম্পর্টেন্ট, কারণ ফুসিমাইড আমরা বলেছিলাম ডোজ ডিপেন্ডেন্ট অটোটক্সিসিটি করে, কানের সমস্যা। অ্যামিনো গ্লাইকোসাইড নামে একটা অ্যান্টিবায়োটিক পাবো আমরা ভবিষ্যতে, সেটাও কিন্তু অটোটক্সিসিটি করে। তাহলে দুটোকে একসাথে দিলে ডাবল অটোটক্সিসিটি, তাহলে ফার্মাকোলজিক্যাল পটেনসিয়েশন অফ দ্য অটোটক্সিক অ্যাডভার্স ইফেক্ট, এটা ঝামেলা হতে পারে, আমরা তাহলে এই কম্বিনেশনটা দিব না। সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটা রেনাল ড্যামেজ করে, ফুসিমাইডও কিছু ড্যামেজ করতে পারে। সো নেফ্রোটক্সিসিটি পটেনসিয়েশন হতে পারে সেফালোস্পোরিনের সাথে কম্বিনেশন দিলে। প্রোস্টাগ্ল্যান্ডিনের সাথে আমরা একটা কথা বলেছিলাম যে সম্পর্ক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশনের মাধ্যমে ফুসিমাইড রেনাল ফাংশন মেইনটেইন করে। আর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ব্যথা বেদনায় যেগুলো আমরা ইউজ করি তারা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর। ফলে তুমি ফুসিমাইড দিলা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে রেনাল ফাংশন মেইনটেইন করতে, ডায়োটিক ইফেক্ট পাইতে, কিন্তু এনএসএআইডি দিলা তারা প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিশন করে দিল। তাহলে কি হবে, দুইজনের ইফেক্টটা একজন আরেকজন অপোজ করে দিচ্ছে। এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন তুমি প্রিভেন্ট করতে চাচ্ছ ফুসিমাইড দিয়ে, কিন্তু এনএসএআইডি গুলো সোডিয়াম ধরে রাখতেছে। তাহলে এই দুই ভাবে ডায়োটিক ইফেক্টটা কাউন্টার ব্যালেন্স হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্টারঅ্যাকশন। তাহলে যাদেরকে তুমি ডায়োটিক দিচ্ছ ফুসিমাইড, তাদের ক্ষেত্রে ব্যথা কমানোর জন্য এনএসএআইডি দিলে তোমার ডায়োটিক ইফেক্টটা হ্যাম্পার হবে, এটা মনে রাখবা। লিথিয়ামের সাথে টক্সিসিটি আছে, এক্সক্রিশন কমায় দেয়। তারপরে ডিগক্সিনের সাথে আমরা একটু আগেই বলেছিলাম যে পটাশিয়ামের সাথে সম্পর্ক, ফুসিমাইডটা পটাশিয়াম কমায় ফেলায় হাইপোক্যালেমিয়া করে, ফলে ডিগক্সিন টক্সিসিটি করে। ওয়ারফেরিনের সাথে সম্পর্ক হচ্ছে বোথ ড্রাগ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, প্লাজমা প্রোটিনের সাথে কম্পিটিশন করে, তাহলে একজন আরেকজনকে ডিসপ্লেস করে, ফুসিমাইড দিয়ে বাইন্ড করে ফেলে আর ওয়ারফেরিনকে ডিসপ্লেস করে, ফলে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টটা বেড়ে যায়। এই ইম্পর্টেন্ট ইন্টারঅ্যাকশন গুলো মনে রাখতে হবে তোমাদের। তিনটা ডায়োটিকের পার্থক্য আমার মনে হয় এখন তোমাদের কাছে পরিষ্কার। প্রথমে লিখবা লুপ হচ্ছে হাই, ইন্ডিকেশন লেখা আছে তাই লিখবা, সাইট লিখবা, কে কোথায় কাজ করে এটা লিখবা। ইলেকট্রোলাইট চেঞ্জটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিছি যে কে কোন ইলেকট্রোলাইট চেঞ্জ করে, মূলত সেগুলো লিখবা, পার্থক্যগুলো উল্লেখ করার চেষ্টা করবা বেশি করে। এছাড়া হরমোনাল অ্যাবনরমালিটি শুধুমাত্র পটাশিয়াম স্পেয়ারিং যারা স্টেরয়েড নেচার তারাই করে, অন্যরা করে না। লিপিড প্রোফাইল ঝামেলা শুধুমাত্র থাইরয়েড করে, অন্যরা করে না। অটোটক্সিসিটি ডোজ ডিপেন্ডেন্ট শুধুমাত্র ফুসিমাইড করে, অন্যরা করে না। এই তিনটা পার্থক্য একেবারেই তাদেরকে আলাদা করতেছে। ঠিক আছে, এই মোটামুটি ডায়োটিক সম্পর্কে তথ্য এইটুকু বললেই আমাদের হবে। ঠিক আছে, জি ম্যাম। এনি কোশ্চেন ফ্রম ডায়োটিক? আজকের গুলো ছিল ছোট 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 কিন্তু জরুরি, ছোট ছোট কিন্তু জরুরি। হ্যাঁ, এখন ডায়োটিক হচ্ছে গিয়ে ছোট কিন্তু জরুরি, দুটা ক্লাসে যার জন্য আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম। নেক্সট আমরা একটা ক্লাস পাবো শুধু, আর সেটা হচ্ছে রবিবারে, তাই না? তারপরে তো তোমাদের ঈদের ছুটি আসছে 19 থেকে 22 তারিখ পর্যন্ত। 22 তারিখ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, 18 তারিখ রবিবারে ক্লাস করার পরে আবার আমরা 25 তারিখে ক্লাস করব। এই হচ্ছে ঘটনা। তো নেক্সট 18 তারিখ রবিবারে আমি তোমাদেরকে ক্লাস দিব ওই ইয়ের জন্য, অ্যান্টিহাইপারটেনসিভের আরেকটু কিছু পড়াই দেবো। অনেকগুলো তো শুধুমাত্র তো ডায়োটিক্স পড়ানো হলো, আরো তো আছে ডায়োটিক্স ছাড়া, তাদেরকে দেখি পড়ানো যায়। এখন ডায়োটিক্স নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে শেয়ার করো?